আপনার যদি বলতে কোনো আপত্তি না থাকে, আপনার বয়স কত এখন? এই ঘটনাটা আমি কখনোই কাউকে বলিনি। আপনি যখনই স্ক্রিনে আসেন তখনই মনে হয় যে না কিছু একটা এবার হবে। এ থাকবে না, আমার বাদ দিয়ে দিন। ততদিনে আমার অ্যাক্টিং এর প্রতি আমার নেশা কেটে গেছে এবং আমি বুঝে গেছি যে আমাকে দিয়ে অ্যাক্টিংটা হবে না। মানে কোন দিকে যাব, আমি কি গ্রামে চলে যাব, নাকি আমি বিজ্ঞাপন করব, নাকি নাটক করব, কোনোটাই আমার ঠিক মতো হচ্ছিল না। একটা ডায়লগ থাকলো, ভালো আছেন, এইটুকু হতো ডায়লগ। কেমন মেন, আপনি একজন ডিরেক্টর, আপনি তো বুঝেন আমি কি এনজি শট রাখবো। ওই কি করে মানে ক্যারেক্টারটা ওই জায়গাটা সামহাও নিয়ে নেই। ব্যাচেলর পয়েন্ট উনি যে নির্মাণ করছিলেন, উনি কি একদম বুঝে শুনেই মাঠে নেমেছিলেন যে এটা আসলে আমি কাদের জন্য নির্মাণ করছি? মমি আমাকে বললো, ভাই আপনি জানেন না কিরকম পামটা দিচ্ছে, বুঝছেন, কোনো কিছুই নেই। মানে এই যে কথাবার্তাগুলো, ওদের অ্যাটিটিউডগুলো, তখন মানুষে ধীরে ধীরে জানা শুরু করলো যে আচ্ছা এই মালা এতদিন কোথায় ছিল। সো দুইটা স্ল্যাং ওয়ার্ড ইউজ করে একটু কন্ট্রোভার্সি করে আলোচিত সমালোচিত হলো কিছু শব্দ ব্যবহার করার কারণে। আমার থিওরি অ্যাক্টিং না করাই হচ্ছে অ্যাক্টিং। কিন্তু কাজটা দুঃসাহসিক ছিল কিনা? ভয়ঙ্কর লেভেলে দুঃসাহসিক ছিল। দিন শেষে মানুষ এন্টারটেনমেন্ট হতে চায়। দরজ চলছে, দরজের মধ্যে আমার টিজারটা যাচ্ছে, অ্যাক্টিং টেক্টিং করে এক ধরনের পরিচিত পাচ্ছি, লোকজনের ছবি তুলতেছে, বাট এইটা আমাকে এক ধরনের আনন্দও দিত, আবার এক ধরনের বেদনাও দিত। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স তার জি কিপ্রিয়া শোতে। আমি কিপ্রিয়া আপনাদের সঙ্গে রয়েছি এবং আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশন। আজকে রাতে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি বাংলাদেশের শোবিজ অঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ এবং আমার খুব পছন্দের একজন অভিনেতা শরাফ আহমেদ জীবন। চলুন তাকে আমরা স্বাগত জানাই। আপনি কি জানেন আপনি অনেক দুর্দান্ত মানের অভিনেতা? হ্যাঁ, আমি দুর্দান্ত মানের অভিনেতা কিনা সেটা আমি জানি না, তো এইটা বিশ্বাস করি। আমি যেহেতু আমি ডিরেক্টর, যেহেতু আমি পরিচালক, এই কারণে মনে হয় আমার অভিনয়টা কিছুটা হয়। প্রথম কথা হচ্ছে যে আমি আপনার সব কাজ দেখেছি, বিষয়টা এরকম না। আমি অমির কাজ দেখেছি এবং এছাড়াও আমি যদি বলি যে আপনি আরও বেশ কিছু সিনেমাতে অভিনয় করেছেন সেটা দেখেছি। আপনি যখনই স্ক্রিনে আসেন তখনই মনে হয় যে না কিছু একটা এবার হবে। এইটা কিন্তু যে কোনো অভিনেতার জন্য অনেক বড় একটা ব্যাপার এবং আপনার প্রত্যেকটা ক্যারেক্টারই খুব ডিফারেন্ট ক্যারেক্টার, হ্যাঁ, এবং প্রত্যেকটা আপনি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। তো জীবন ভাই, আমরা একটু শৈশব থেকে শুরু করতে চাই। আপনার যদি বলতে কোনো আপত্তি না থাকে, আপনার বয়স কত এখন? এটা আমি বলে ফেলতাম, কিন্তু আপনি যেহেতু বলছেন আপত্তি শব্দটা দিয়ে আমার মাথার মধ্যে একটা আপত্তিকর জিনিস ঢুকাই দিচ্ছেন, আমি এটা বলবো না। না, আমরা চাইলে ফাইন্ড আউটও করে ফেলতে পারবো যে না, ফাইন্ড আউট করা ডিফিকাল্ট, বিকজ আমি এত মিথ্যা বলি বয়স নেই যে আপনি মানে ইউড বি ভেরি কনফিউজড। না, আমি এই কারণেই প্রশ্নটা করছিলাম যে মানে আমাদের আসলে বিভিন্ন বয়সে বিভিন্ন ফেজ থাকে, লাইক 30-র পর একটা ফেজ, 40-র পর একটা ফেজ। তো আমি ধরে নিচ্ছি আপনি যদি 40-র পরে হন তাহলে জীবনের অভিজ্ঞতা অনেক। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এবং সেই অভিজ্ঞতার জায়গাটা থেকে আজকে যতটুকু তুলে নিয়ে আসা যায়। আমি একটু ক্লু দিয়ে আপনি হিসাব করে বের করেন। আমি 97-এ এসএসসি পাস করছি, 99-এ পাস করছি হচ্ছে ইন্টারমিডিয়েট। ডেফিনেটলি আপনি আমার চেয়েও 1 বছরের সিনিয়র। সো আমার দর্শকরা জানে আমার বয়স 40-র উপরে। আমি 42 রাইট নাও। সো সে 43 অথবা 44, একদম আপনারা হিসাব করে বের করতে পারেন, কোনো সমস্যা নাই। সো খুব সহজ অঙ্ক। যেটা হচ্ছে যে ভাই, আমি শৈশব থেকে শুরু করতে চাই। ছোটবেলার কি মনে পড়ে আজকের এই দিনে এই অনুষ্ঠানে বসে? ছোটবেলা থেকে আমার একটা, যখন আমি মানে আমার প্রচন্ড রকম টিভি দেখার নেশা ছিল। আচ্ছা, মানে ভয়ঙ্কর লেভেলে টিভি দেখার নেশা। নিজেদের টেলিভিশন ছিল বাসায়? না, আমাদের বাসায় টেলিভিশন ছিল না। আমার বাবা ছিলেন প্রচন্ড রকম ধার্মিক মানুষ। উনি টেলিভিশন উনি নিজেও দেখতেন না, রেডিও শুনতেন কিন্তু টেলিভিশন দেখতেন না। আমাদের পাশের বাড়ি টিভি ছিল এবং সেই টিভিটাও আসছিল আমি তখন ক্লাস 5 or 6-এ পড়ি। এছাড়া গ্রামে কয়েকটা টিভি ছিল, সেই টিভিগুলো আসতো হচ্ছে, আমার এলাকাটা হিন্দু অধ্যুষিত এলাকা, আমরা মুসলিম সংখ্যালঘু, তো কালচারালি আমরা অনেক রিচ। ময়মনসিংহের আমি যে গ্রামে বড় হয়েছি ওইখানে, তো এই টিভিগুলো প্রতিটা টিভি আসতো আমাদের গ্রামে বিয়ে করার পরে শ্বশুরবাড়ির যৌতুক হিসাবে। সো আগে গ্রামের অন্য দূরে ছিল, যখন আমার পাশের বাড়িতে টিভিটা আসলো তখন আমি নিয়মিত টিভির দর্শক হয়ে গেলাম এবং তখন রাত 9টায় বা 9:30 এরকম সময় একটা নাটক হইতো। তো আমি যেহেতু আলাদা করে থাকতাম, তো ওই মানে হারিকেন জানানো, তখন ইলেকট্রিসিটি আমাদের আসা নেই, খাম্বা চলে গেছিল।
তো হারিকেন জ্বালানো থাকতো, কিন্তু আমি এরকম একটা সিস্টেম করতাম যে দরজা খুলে আমি বেরিয়ে যেতাম, মানে সবাই বুঝতো যে আপনি বুঝতো যে বাসায় আমি আছেন। পড়তেছি। হ্যাঁ। হ্যাঁ, এবং আমি পড়ার এরকম একটা সিস্টেমই করতাম যে আমার আব্বা জিজ্ঞেস করতে, কিরে কি পড়াশোনা করতেছো না? আব্বা তুমি করে ডাকতো। হ্যাঁ হ্যাঁ পড়তেছি। এবং আমি পড়াশোনাটা হইতে হলো এরকম যে আমি এই যে নোক চুলকাইতাম এরকম করতাম, মানে মেমোরাইজ করার চেষ্টা করতাম। তো সাউন্ড আমি করবো না এইটাই জানতো। ওকে। তো আমার বাবা মা বা ফ্যামিলির লোকজন ভাবতো আমি হয়তো পড়ছি, আসলে আমি টিভি দেখতে চলে যেতাম। টিভি দেখার নেশাটা এরকম পর্যায়ে চলে গেছে এক সময় যে এই চরিত্রগুলো আমার মাথার মধ্যে ঘুরতে থাকতো, এবং একটা সময় আমার কাছে মনে হতো এই যে এত লম্বা লম্বা ডায়লগস এগুলো কিভাবে দেয়। তার মানে আমাকে ওরা অনেক ট্যালেন্ট, আমাকে অনেক ট্যালেন্ট হইতে হবে। এই যে নায়কগুলো এত সুন্দর সুন্দর, জাহিদ হাসান ভাই এটা লম্বা চড়া, তো আমি তো দেখতে তো লম্বা না, তাহলে আমি নায়ক হইতে পারবো না, সো এটা হবে না। আপনি স্বপ্ন ওই সময় দেখা ওই সময় দেখা শুরু করছি, এবং একটা সুপ্ত ইচ্ছা যে পিছনে সামনে আশেপাশে আছে না ভালো লাগার জায়গাগুলো যেরকম ভাবে তৈরি হয়। বাবা তো কনজারভেটিভ ছিলেন, কোনো ঝামেলা হতো না? কনজারভেটিভ ছিলেন না, উনি ধর্মীয় লোক ছিলেন, কনজারভেটিভ না। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমাদের গ্রামে, বাবার প্রসঙ্গে যদি বলি, তো আমাদের গ্রামে নাটক হইতো 2-3টা। যেহেতু বললাম যে কালচারালি আমাদের এখানে খুব রিচ, সন্ধ্যার সময় একদিক দিয়ে আজান শুনবেন, আরেকদিনে উলোধ্বনি স্টিল আমাদের গ্রামে আছে, এবং কীর্তনের আওয়াজ। তো ওই নাটক হইতো, তো এই ছোট রাজকুমার বা রাজার ছেলে টেলে দেখতে, তো ছোটবেলার দেখতে তো আর এরকম ছিলাম না, আর একটু সুন্দর ছিলাম। তো এই রাজার ছেলের ক্যারেক্টার করার জন্য আমাকে ডাকা হইতো, এবং আমি 2-3টা নাটকই করতাম। তো বাবা ওই সময় না করতো না, যেটা হয়তো যে নাটক শেষ হইতো আমি তো ভয়ে ভয়ে থাকতাম। তো আমার বাবা দেখা গেলো যে ওই নাটক শেষ হলে দেখলাম যে যে পিছনে দাঁড়ানো, তা আমার চিন্তা থাকতো কিভাবে বাড়ি যাব। তো রাজার ছেলের ছোট ছেলের পোর্শন থাকতো খুবই কম, কারণ প্রথমে 2-3 দৃশ্য হওয়ার পরেই বড় হয়ে যেত। তো এরপরে তো আমার কোনো কাজ নাই, আমি তো চলে আসতে পারি। তো আমার বাবা নিয়ে আসতো এটা। ক্লাস 9-এ যখন পড়ি, 8 থেকে 9-এ উঠলাম, তখন আমাদের স্কুলে আমরা একটা নাটক করলাম, নাম ছিল ফাঁসের গিট্টু। ওকে। ফাঁসের গিট্টু এটা নাম ছিল। এটার লিখছিল হচ্ছে আমার বন্ধু বড় ভাই, যাই আমি তাকে আইডল মানে, ওনার নাম হচ্ছে অতুন ইতিহাস, কবি অতুন ইতিহাস। সে বেসিক্যালি জার্নালিস্ট। তো কবিতা গান টান ও লিখতো, ওর লেখা ছিল, এবং এইটা আমি ডিরেক্ট করছিলাম, এটাতে আমি মেইন ক্যারেক্টারে অ্যাক্টিংও করলাম। ওকে। তো এটা তখন আমরা করলাম যেরকম স্কুল রুমের মধ্যে স্ক্রিন সিস্টেম করলাম। এই স্ক্রিন বানাইলাম হলো সারি দিয়ে, যে দুই পাশে দুজন সেফটি বিন্দারি থাকবে, আবার ক্লোজ হবে আবার বন্ধ হবে, এরকম করে আর কি। তখন আমার ভিতরে একটা কনফিডেন্স তৈরি হলো যে ওকে, তাহলে তো মানে দুইটাই তো মজা। যে যখন ঘোষণা দিছে স্যারে যে এটা 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 পরিচালনা করছে ওই, আমার ভালো নাম হলো শারাফ আহমেদ, জীবনটা হলো নিকনিপ, কিন্তু আমার গ্রামের স্কুলে তো আমার পুরো নামটাই বলতো, জীবনই বেশি বলতো। তো এই যে শোনাটা, তখন এটা খুব ভাল লাগতো যে এরে এত দারুণ জিনিস, অ্যাক্টিংও করতেছি আবার পরিচালনাও করতেছি। এই শখ বসে গেল মনের মধ্যে যে ওকে, তাহলে এটা শুরুটা করা যায়। এরপরে আরও কিছু নাটক টাটক হইলো গ্রামে টামে থাকতে। তারপর আমি পড়াশোনা করতে ময়মনসিংহ চলে আসলাম, কিন্তু নেশাটা রয়েই গেল। এই নেশা থেকে আমি শুরু করলাম ঢাকায় আসা। ওকে। আমার এক খালাতো ভাই, তার প্লাস্টিক কোম্পানি বলে এটাকে, প্লাস্টিক কোম্পানি মিনস আমি বললাম এই যে আচারের কৌটা, আচারের চামচ, গুলের কৌটা টোটা এরকম বানানোর একটা লালবাগের দিকে এরকম অনেক কোম্পানি ছিল আগে, এখন আছে কিনা আমি জানি না। তো এই খালাতো ভাইয়ের বাসায় আমি নিয়মিত যোগাযোগ করা শুরু করলাম। টার্গেট হলো এফডিসিতে যাওয়া। ওকে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। কিন্তু ওই সময়টা যেটা হয়েছে, অ্যাক্টিং করি আর ডিরেক্টিং করার ইচ্ছা যেটাই থাকুক, ওই প্রচুর পরিমাণে পড়াশোনাটা হয়ে গেছে। ওকে। পার্টিকুলার পাঠ্যপুস্তকের বাইরে এই কবি সার্কেল, এই সাহিত্যিকদের সাথে বা যারা একটু কালচারাল কাজ করে ওদের সাথে মেশার পরে আমি প্রচুর বই পড়া শুরু করলাম। ওকে। শুরু হয়েছিল হুমায়ুন আহমেদ দিয়ে, তারপরে ধরেন ওপার বাংলায় সমরেশ, ইটি। ইভেন দেন আমি ক্লাস 9-এ যখন পড়ি তখন আমি রাহুল সংকীর্তনের ভোলগা থেকে গঙ্গা পড়ছিলাম, আমার মনে নেই এখানে কি হয়। তারপরে ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার পরে আবার এই বইটা পড়লাম, তখনকার কিছু জিনিস মনে আছে। তো এর মধ্যে ধরেন একটু ওই উদিচি, ছাত্র ইউনিয়ন, খেলাঘর এসবের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম। তখন এই ছোটবেলা ক্লাস 7-6-7-এর যে ডেসপারেশনটা, এইটা কমে গেল। তখন আমার নিজের ভিতরে যে লিমিটেশনগুলো আমি আবিষ্কার করা শুরু করলাম যে না, দিস ইজ নট দ্য রাইট ওয়ে, আমাকে আসলে অন্যভাবে করতে হবে। মানে অভিনয় জায়গা থেকে বাদ দিয়ে ডিরেকশন বাইরে করতে হবে। আমি চিন্তা করে দেখলাম যে তখনকার সময় যেটা হলো যে নায়ক মানে এই মানে ইউ শুড হ্যাভ দ্যাট লুক,
নায়কোচিত। তো এটা যেহেতু আমার নাই, তাহলে আমি স্কিপ করলাম যে না, আমি এই জায়গায় নাই। তাহলে কোন জায়গায়? তাহলে পিছনে যদি থাকি তাহলে পিছনে হলো সেফ, কি কালো বুচা লম্বা খাটো কোনো ব্যাপার না ওইখানে। এবং ডিরেক্টর হচ্ছে যে দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ। তো এই জিনিসগুলো ধীরে ধীরে একটু বোঝা শুরু করলাম। বাই দিস টাইম আমি ইন্টারমিডিয়েট পাস করে যখন ঢাকায় চলে আসলাম, তখন আমার টার্গেট ছিল যে সামহাও আমার এমন একটা স্পেস নিতে হবে যে স্পেসে থেকে আমার যে উইশটা এইটা আমি সামহাও করতে পারি। তাহলে কি করা যায়? সো আমি একটু বলে রাখি এখানে যে আমি গ্রামে বড় হয়েছি, এতটুক গল্প তো আপনি বুঝলেনই। আমাদের পারিবারিক অবস্থাও খুব একটা ভালো ছিল না। আমার পরিবারের উপর যেহেতু কৃষক ফ্যামিলির, তো কৃষির উপর নির্ভরশীল। তখন কৃষির ছিল আমন ধানটা হয়তো, বোরোটা তখনও হয় নাই, আউশ ধান সেটা ছিল। আমি জানি না গ্রামের সাথে আপনি রিলেটেড এখনকার লোকজনে বুঝবে কিনা। তো দুইটা মাত্র সিজন ছিল তখন, আর সর্ষাদি। আমার বাবা ছিল শিক্ষিত কৃষক ওই হিসেবে, কারণ উনি তখনকার সময় নন মেট্রিক ছিল, উনি বলতেন আন্ডার মেট্রিক, মানে পাশ করা নেই আর কি। তো যাই হোক, তো আমার বাবা 2000 সালে 20 জানুয়ারি হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেলেন। আমি তখন ইউনিভার্সিটি পড়ার জন্য, মানে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছি। তো আমাদের ফ্যামিলিতে একটা বড় ডিজাস্টার হয়ে গেল। আমার যে বড় ভাই আছে, সে আমার চেয়ে মাত্র 2-3 বছরের বড়। তার একটু মানে কথা বলতে ছোটবেলায় সমস্যা ছিল, পড়ালেখা করতে পারেন, এবং অত্যন্ত সহজ সরল মানুষ। তো আমাদের ইনকাম নাই, একদমই নাই ফ্যামিলিতে ইনকাম। কিন্তু আমার মা খুব স্মার্ট মহিলা, তো উনি সামহাও চেষ্টা করতেছিল যে ছেলেটা যদি এই পর্যন্ত গেছে, এসএসসি ইন্টারমিডিয়েট ভালো রেজাল্ট হয়েছে, তো ওকে সামহাও আরেকটু পর্যন্ত নেওয়া যেতে পারে। এবং বড় ছেলে আমার বড় একজন আছে, আমি মেজো। তো আমার টার্গেট হলো আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হব। কিন্তু আমার হলো যে আমি ততদিনে আমি রিসার্চ করে জেনে গেছি যে ঢাকা ইউনিভার্সিটিতে হলে থাকা যায়, কম পয়সায় খাওয়া যায়। সো আমি যদি একটা টিউশন করি, তাহলে আমি মোটামুটি আমার যে লাইফের যে আমার টার্গেট, আমার যে ড্রিম, ওই দিকে আমি যেতে পারবো। আমি প্রথমবার দিলাম, ফেল করলাম। পরের বার আমার অন্য বন্ধুরা ওরা হইল, ওদের কাছ থেকে নোটস ফোর্স নিলাম। কোচিং টোচিং করার আমাদের ফিনান্সিয়াল অবস্থা ছিল না। সেকেন্ড টাইম সামহাও আমি একটা নর্মাল সাবজেক্ট পেয়ে গেলাম। কোনটা নর্মাল? এটা ছিল সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। ওকে, ঠিক আছে, আমি এটা পেয়ে গেলাম। এই ঘটনাটা আমি কখনোই কাউকে বলি নাই। এখন এই সাবজেক্টের কথা আমি আমার জীবনেও শুনিনি, ওটা তো একটা সিরিয়ালি আসে। ঠিক আছে না, কিছু সাবজেক্ট কিন্তু আমরা ঢাকা ইউনিভার্সিটিতে আসার পরেই জানি, তার আগ পর্যন্ত জানি না। আমি তো জানি না এটা। আমি তো জানি যে বড় বড় সাবজেক্ট, বড় বড় সাবজেক্টের রেজাল্ট তো আমার নাই, বা ওই প্রিপারেশন নাই। এখন একটা ভাইভা ইন্টারভিউ হয়। তো ভাইভা ইন্টারভিউতে জিজ্ঞেস করছে যে তুমি এই সাবজেক্টে কেন পড়তে আসছো? আমি বললাম যে ম্যাডাম, আমি তো অন্য কোনো সাবজেক্ট পাই নাই। খুবই অনেস্ট কনফেশন। হ্যাঁ, তো দ্যাট টাইম আই ওয়াজ অনেস্ট। এখন তো কমপ্লিকেটেড হয়ে গেছি, কন্ট্রোভার্সি চলে আসছে অনেক কিছু, ডিপ্লোমেসি করি, মিথ্যাটা সরাসরি না বললেও। আমি বললাম যে আমি তো এটা। তো ম্যাডাম আরও যারা ইন্টারভিউ বলেছিল এ থাকবে না, বাদ, আমার বাদ দিয়ে দিল। তো আমার এতদিনের যে স্বপ্ন, ভর্তি হওয়ার টাকা টুকু অ্যারেঞ্জ করলাম, তখন 2500 বা সামথিং এরকম টাকা লাগতো। আমি তো মনে হয় যে আকাশ ভেঙে পড়লো। মানে আপনি সাবজেক্টটা পেলে আপনি পড়তেন, কোন রকম ঢাকা ইউনিভার্সিটিতে থাকতে পারলি? আমার তো ওইটাই বিষয়, আমার তো পড়াশোনা ওই ডিগ্রির জন্য তো আমার টার্গেট না। আমার তো হলে টলে থাক, ততদিন আমি হলে থাকা শুরু করছি অন্য বড় ভাইদের মাধ্যমে, নানান কিছু করা শুরু করছি, বুঝছেন? ঘোরাফেরাও এরকম করতেছি যে অ্যাজ ইফ আমি স্টুডেন্ট। তারপরে আমি বাইরে ওয়েট করতেছি, তো অনেক টিচার বের হলো। ওই টিচার এই ডিপার্টমেন্টেরই ছিলেন। তুমি, স্যার আসসালামু আলাইকুম, এই তুমি এটা বলতে গেলা কেন যে এই সাবজেক্টের? বললো স্যার আমি তো এই সাবজেক্টের নামই শুনি নাই, এখন কি করবো স্যার, একটু ম্যাডামটা বলেন, আমি মাপ চাই, দরকার হলে আমি বলে আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও। কিছুক্ষণ পরে আমার ডাক্তার গেলাম। তো আমি বললাম যে ম্যাডাম আসলে আমি বুঝতে পারি আমি আসলে এই সাবজেক্টেই পড়বো, কারণ আমার আর কোনো সুযোগ নাই। আমি আমার পুরা হিস্ট্রি পড়লাম। সংস্কৃত পালিতে যারা পড়াশোনা করেন তাদের প্রতি রেসপেক্ট রেখে বলছি, ডেফিনেটলি কারো কারো চয়েস থাকতে পারে এই সাবজেক্টে পড়ার। বাট আমরা ঢাকা ইউনিভার্সিটিতে, বিশেষ করে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, কলা অনুষদে যারা পড়াশোনা করি তারা আসলে মোটা থেকে কয়েকটা সাবজেক্টই চিনি বাইরে থেকে। ওইভাবে যখন সিরিয়াল পিছন দিকে আসতে থাকে, তখন আসলে যে সাবজেক্টগুলো আমাদের সময় আসতো তার মধ্যে এইগুলোই ছিল। তো এখানে আসলে ইসলামিক হিস্ট্রি, আরবিক, সংস্কৃতি, এখন আরো অনেক নতুন নতুন সাবজেক্ট চলে আসছে আর কি। তো অনেকে হয়তো যারা পড়াশোনা করেন তারা হয়তো মন টন খারাপ করতে পারেন, ডিমোটিভেটেড হয়ে যেতে পারেন। মোটেও ব্যাপারটা এরকম না। সাবজেক্ট কিন্তু সাবজেক্টের জায়গায় ভালো, কিন্তু আমাদের আসলে জানাশোনা কম, এই হচ্ছে বিষয়। তারপরে আমি ম্যাডামকে বলে ভর্তি হয়ে গেলাম।
আমি 3-4 বছর পড়লাম, না 3-4 বছর না, 5 বছর ছিলাম আমি। 5 বছর ছিলাম, আমি 3rd ইয়ার পর্যন্ত উঠছিলাম। 3rd ইয়ারে গিয়ে গন্ডগোলটা লেগে গেল। ওই শামসুন্নাহর হলে, আপনার কি মনে আছে কিনা জানি না, তখন ভিসি কে ছিলেন? আনোয়ারুল্লাহ চৌধুরী। ওনার পদত্যাগের জন্য যে আন্দোলনে, তখন আমি একদম চরম লেভেলের অ্যাক্টিভিস্ট। মানে আমি এই আন্দোলনে আমি শরিক হয়ে ভাই, বাবা, মানে আমি তো গ্রাম থেকে আসা ছেলে, মানে আমি প্রথম পালস পাই যে একটা মিছিলের শক্তি কি হইতে পারে। ও মাই গড, আনথিঙ্কেবল। তো আমার যেটা পুলিশ আসলে ওই শামসুন্নাহর হলের কোন একজন স্টুডেন্টকে হাত তুলেছিল। হ্যাঁ, তুলেছিল ওইটা। তো আমি যেটা করলাম, হল থেকে বের হয়ে গেলাম, মিছিল টিছিল করলাম, শহীদ মিনারে গেল অনশন, আমি অনশনে শুয়ে পড়লাম। এই যে শুলাম 4-5 দিন চলে গেল, এই আমার ডাইভার্ট হয়ে গেল মাইন্ড। তারপরে তো ধরেন যে সেশন জট, তখন তো এরকম এটা থাকতো। তো এর মধ্যে যেটা হইল, আমার মন আসলে পড়ে থাকতো একটু নানান অ্যাক্টিভিটির মধ্যে কি, আমি যেহেতু ময়মনসিং থেকে আসা, তো ময়মনসিংহের লোকজনের প্রচুর পরিমাণ আঞ্চলিকতা টান ছিল। আমার মধ্যে এখনো আছে কিনা আপনি খেয়াল করতে পাবেন। যেমন আলুকে উচ্চারণ করতাম আলু, চোরকে বলতাম সুর, খাইসুন, এটা তো আছেই, এটা তো ভালো লাগে, এটা ভালো লাগে। এখন আমি অনেক 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 নাটকই আমি যখন ক্যারেক্টার প্লে করি এটা দিই, কিন্তু আমার প্রচুর পরিমাণে আঞ্চলিকতা ছিল, তো এটা অন্যরা খুব হাসাহাসি করতো। তারপরে কবিতা পাঠের আসরে আমরা তখন তো টিএসসিতে, আপনি তো জানেনই, যেহেতু আমাদের সময়টা একই, তো টিএসসিতে যখন চরমভাবে ছিল, তো এই যে সংগঠন করলাম, একটু উচ্চারণ এইগুলো যাতে একটু ঠিকঠাক হয়। দেন আমি দেশ নাটক নামে একটা আছে, নাটকের গ্রুপ আছে, ওইটা তো করলাম। কিন্তু আমার জায়গা মতো আমি আসলে ঢুকতে পারছিলাম না। এইরকম একটা সময়ের মধ্যে আমি একটা প্রিমিয়ার শো দেখার একটা সুযোগ পাই জাদুঘরে। আচ্ছা, সেই প্রিমিয়ার শোটা ছিল চড়ুইবাতি নামে একটা প্রোডাকশনের, সেটার ডিরেক্টর ছিলেন সরোয়ার ফারুকী, এবং বাকিগুলো তো আপনারা হয়তো জানেনই। ইট ওয়াজ ভেরি পপুলার প্রোডাকশন দ্যাট টাইম। তো আমি এটা দেখার পরে মনে হয়েছে যে আই হ্যাভ টু ফাইন্ড দ্যাট গাই, যে কে এটা বানিয়েছে, এটা কে বানাইছে। তো আমি শেষ পর্যন্ত দেখলাম হয়তো আমাদের সময়েরই মানে একদম সেন্সেশন বলা চলে, মানে আমাদের সময়ের একদম সবচাইতে টপ সেন্সেশন, হ্যাঁ একদম সেন্সেশন বলা চলে। মানে এক নতুন জনরা নিয়ে আসলো, এইভাবেও নাটক নির্মাণ করা, এইভাবেও ছবি হয়। তো ওনার এটা দেখার পরে আমার যেটা মনে হয়েছিল, আপনি যেটা বললেন এই কথাটাই, তাহলে আমি কেন পারবো না? এ তো আমাদের মতোই কথা বলতেছে, আমাদের মতো অ্যাক্টিং করতেছে, আমি তো এরকম জিনিসটাই চাই। কারণ আমি ছোটবেলা যে নাটকটা ডিরেকশন দিয়েছিলাম ফাঁসের গিট্টু, এটার মধ্যে খুব ক্যাজুয়াল ছিল। ওটা বলতেছে এটা তো অ্যাক্টিং না, এটা তো সবাই এরকম কথা বলতেছে, এরকম কথা বলছে। তখন আমি রিলেট করলাম, এরা তো সব কথা বলছে, তার মানে এটাই হইতে পারে। তো ওনার সাথে তো ওই মুহূর্তে দেখা করা যায় নাই, বাট দেখে শুনে মনে হয়েছে যে ওই লোক যদি পারে তাহলে আমি কেন পারবো না। তো সামহাও তার নাম্বার কালেক্ট করলাম, এবং তার পিছনে আমরা বছর খানেক আমি দৌড়ঝাঁপ পারলাম। বাই দিস টাইম আরেকটা ঘটনা একটু আমি বলে রাখি, যে ম্যাডাম আমাকে বাদ দিছিলেন, ওই ম্যাডামের সাথে আমার খাতির হয়ে গেছে। ওই ম্যাডামকে বানায় ফেললাম আমি গডমাদার, ওই ম্যাডাম বানায় ফেললেন আমাকে ছেলে। কারণ ওই ম্যাডামের ময়মনসিংহের লোকজনের প্রতি একটু দুর্বলতা ছিল, কারণ তার মেজো মেয়ে ময়মনসিংহ মেডিকেলে পড়তেন। আচ্ছা, সো একটা দুর্বলতা ছিলেন ওনার। উনি বেসিক্যালি মহীশূরের মেয়ে। তো ওনার সাথে আমার এরকম হয়েছে, ওনার বাসায় যাতায়াত, ওনার বাসায় থাকা টাকা সব কিছু এরকম করতাম, হলে একটু থাকতাম, এবং হলের ম্যাক্সিমাম লোকজনে থাকতো যে উনি আমি ম্যাডামের ছেলে। সরোয়ার ফারুকের কাছে আমি টোপটা ফেললাম যে আমি ইউনিভার্সিটিতে থাকি, এরকম পরিটরি ম্যাডামের বাসায়। এটা সরোয়ার ফারুক তো জানতো না। উনি ভাবছে যে আমি, আমার যে বড় আপু ছিল, বড় আপুকে দিয়ে ফোন করালাম যে আমার ছোট ভাই এটি করবে, আমার মা তো টিচার। উনি ভাবছে আমি সত্যি সত্যি ম্যাডামের ছেলে, তো উনি আমাকে নিয়ে নিল। ঠিক আছে, সেইটাও আবিষ্কার হয়েছে অনেক দিন পরে। উনি বছরখানেক পরে তারপরে জানতে পারলেন যে আমি আসলে ম্যাডামের ছেলে, আমার বাড়ি ময়মনসিংহ, এবং আমার গ্রামে আমার মা আছে, বাবা নাই, ইত্যাদি ইত্যাদি। তো এই সরোয়ার ফারুকের সাথে আমার কিন্তু যোগাযোগটা শুরু হয়ে যাওয়া। আপনি ওখানে কি করলেন, মানে শিখলেনটা কি? উনি কিভাবে কাজ করে এটা, নাকি আপনি অভিনয় করলেন? না, আমার ওই পিছনেই, আমার তখন অভিনয়ের নেশা আমার একদমই চলে গেছে। অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শিখছেন? হ্যাঁ, আমার অভিনয় করাটা আমি 2002 সালের 5ই মে ওনার সাথে আমি জয়েন করি অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। ততদিনে আমার অ্যাক্টিং এর প্রতি আমার নেশা কেটে গেছে, এবং আমি বুঝে গেছি যে আমাকে দিয়ে অ্যাক্টিংটা হবে না। তার মানে আপনি কি ভাই ব্রাদার গ্রুপের একজন বলবো আমরা? আমি ভাই ব্রাদার গ্রুপের একজন না, অন্যতম একজন, এবং সিনিয়র একজন এখন যারা আছে। কারণ আমার সিনিয়র মাত্র 2 জন ছিলেন, একজন হলো আলিফিদা একরাম তোজু, আর একজন হচ্ছেন মারজুক রাসেল। না, উনি ভাই ব্রাদার গ্রুপে, এটা সবাই জানে, সবাই চেনে। হ্যাঁ, কিন্তু আমি সিনিয়র। আপনাকে বাংলাদেশের মানুষ চিনেছে অমির কাজ দিয়ে। হ্যাঁ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন যেটা হয়েছে যে অমির কাজ দিয়ে যেটা হয়েছে যে আমি তো ক্যামেরার পিছনে মানুষ। আমি ধরেন আমার নাটক ডিরেকশন 2006-এর
শেষের দিকে এসে আমি নাটক প্রথম ডিরেকশন দিলাম। এরপরে 9-10 পর্যন্ত 9 পর্যন্ত আমি নাটক ডিরেকশন দিলাম। এরপরে দেখলাম যে নাটক ডিরেকশন পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে প্রিভিউ। টিভিতে যে এখন টিভিতে বসে এই টিভির কথা বলতে হয়, টিভিতে প্রতিটা টিভিতে একটা প্রিভিউ কমিটি আছে। এই প্রিভিউ কমিটির মালিক উনি যদি জগদীশ চন্দ্র বসুর শিষ্য হয়ে থাকে যে গাছের পাতা ছিল কেন এই প্রোডাকশন বাদ, ঠিক আছে। এবং আমি দেখলাম যে না, আমাকে এইখানে আসলে সার্ভাইভ আমি করতে পারবো না। আমি তখন 9-10-এর দিকে আমি তখন শিফট করে আমি চলে গেলাম বিজ্ঞাপন তরঙ্গে, কারণ আমার বস মোস্তফা সরোয়ার ফারুকী তখন বিজ্ঞাপনে উনি অনেক নাম ডাক করছে। তা আমি দেখলাম যে বিজ্ঞাপনে গেলে একটু পয়সা টয়সা পাওয়া যায়, একটু ভালোভাবে একটু বাঁচতে পারবো, যে একটু ভালো করে বাঁচার জন্য। বিজ্ঞাপনে আসার পরে যেটা হয় কি যে নাটকে যতটুকু তখন নাম ডাক পরিচিত ছিল, এইটা বিজ্ঞাপনে আসার পরে এইটা আর নাই। ওকে, ততদিনে আমার মাথার মধ্যে ড্রিম চলে আসলো যে না, এই বিজ্ঞাপন তো আসলে আলটিমেট জায়গা না, বিজ্ঞাপনের তো কোনো সিগনিফিকেন্ট কোনো কিছু নাই, নামও নাই, ইস্যুও নাই, বিজ্ঞাপনের মার্কেটও ধীরে ধীরে খারাপ হচ্ছে। তার মানে আমার গোল কি, আসলে কি জন্য, এটা হলো সেলফ অ্যানালাইসিস আর কি, যে কি কারণে আমি এই লাইনে আসছিলাম, টু ক্রিয়েট সামথিং। তো সেটা কোথায় করবো? নাটক ফিকশনের তো হবে না, বিজ্ঞাপনও সেটা হচ্ছে না, তার মানে আমার সিনেমা বানাইতে হবে। টার্গেটটা ওই জায়গা থেকেই ছিল। তখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করলাম যে আসলে আমাকে সিনেমা বানাইতে হবে। ওকে, এইরকম একটা সময়ের মধ্যে এসে বস অমি হঠাৎ করে আমাকে এক সময় বলে, কোভিডের সময়টায়, যে যেন এরকম একটা জিনিস চিন্তা করতেছি, চলেন অ্যাক্টিং করে। আমি ভাই আমাকে দিয়ে অ্যাক্টিং হবে না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। কিন্তু অমি কিভাবে বুঝলো যে আপনাকে দিয়ে কাজটা হবে? আই ডোন্ট নো। না ডেফিনেটলি এটা একটা না, এটা বিকজ মানে ডিরেক্টরদের দেখার দৃষ্টি বা অবজারভেশন তো একটু ডিফারেন্ট হয়। ও হয়তো ভাবছে যে আমি খুব স্পন্টিনিয়াস কথা বলি। ও আপনাকে চিনতো কত আগে থেকে? ও আমাকে চিনতো। ওর সাথে একটা মজার ঘটনা আছে। 2010 সালে ও আমার সাথে যোগাযোগ করে আসছিল আমার সাথে কাজ করতে, আচ্ছা, অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তখন আমি ওকে ডিমোরালাইজড করছিলাম। আমি ভাই, ইটস এ মানে ক্রেজি ওয়ার্ল্ড, এটা ডোন্ট কাম হিয়ার, এটা তোমাকে ধ্বংস করে দিবে। ও একটা ডিমোরালাইজ করে দিয়েছিলাম। পরে যাওয়ার সময় সিগারেট টেট খাওয়া গেছে যে শোনো, তুমি তো আসলে, আমিও তো তোমার মতো ছিলাম, এটা আসলে কারো কথা তো আসলে শুনি নাই, তুমিও তো শুনো না। শোনো, এখন রনি ফামি ওরা খুব হিট আছে, ওদেরকে তো চিনো? জি ভাই চিনি। আমি বলছি তুমি রনি বা ফামি ওদের সাথে কাজ করো তাহলে। তখন রনি ফামি হাউসফুল FNM করে তো চরম হিট, আর আমি একদম ধরুন একদম মানে কোন দিকে যাব, আমি কি গ্রামে চলে যাব, নাকি আমি বিজ্ঞাপন করব, নাকি নাটক করব, কোনোটাই আমার ঠিক মতো হচ্ছিল না। সো আমি তারপরে কিছুদিন পরে আমাকে জানালো, ভাই আমি ফামি ভাইয়ের সাথে কাজ করতেছি। ভালো, ইটস গুড, ভালো জায়গায় গেছো। তো ফামির স্টোরি টেলিং এর জায়গাটাও অনেক স্ট্রং ছিল। সো এই পরিচয়টাই হয়তো বা যোগাযোগ হইতো, ফেসবুকে কথাবার্তা হইতো, দেখা হইতো, এইটাই হয়তো হঠাৎ করে একদিন তার মনে হলো যে ক্যারেক্টারটা আমার প্লে করছিলাম এটার নাম হলো ব্যাচেলর পয়েন্ট। আমি জানি না আপনি ব্যাচেলর পয়েন্ট দেখছেন কিনা। পুরোটাই দেখেছি। আচ্ছা, ওটার নামে বোরহান ক্যারেক্টারটার নাম ছিল। এই ক্যারেক্টার হলো শুরুর দিকে একটা ছিল অসম্ভব রকমের চাপাবাজ। আমার কাছে মনে হচ্ছে ব্যাচেলরের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টার এটা। এবং আরেকজনের যেটা কি কালিয়া নাকি জানো, কাবিলা পলাশ, কাবিলা ইজ আ ভেরি সেন্ট্রাল ক্যারেক্টার, ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আপনাকে যদি এটা না রাখা হতো এটা অসম্পূর্ণ থেকে যেত। এবং আচ্ছা, এই লোকটা এই যে রোলটা প্লে করছে সামহাউ কাউকে কনভিন্স করতে গিয়ে, এটা একটা অসাধারণ ব্যাপার। এবং আমি জানি না যে এই যে ব্যাচেলর পয়েন্ট উনি যে নির্মাণ করছিলেন, উনি কি একদম বুঝে শুনেই মাঠে নেমেছিলেন যে এটা আসলে আমি কাদের জন্য নির্মাণ করছি, এটার গাইডলাইন কি হবে, মানে ডিপ কিছু না, কিন্তু দেখতে মজা লাগে, এটা ভালো লাগে, এটা এবং ট্রেন্ডি, এবং একই সাথে বলা চলে যে ইয়াং পিপল যারা খুব বেশি স্টোরি গাঁথনি আছে এরকম না, কিন্তু টাইম পাস করতে মজা লাগে। মানে মজার ব্যাপার হলো যে আমি ঢোকার আগে আমি কিন্তু ব্যাচেলর পয়েন্ট দেখি নাই। তো আমাকে আমি বললো, ভাই আপনি তো দেখেন নাই। কোন সিজন থেকে শুরু করছেন আপনি? আমি থার্ড সিজন থেকে। ওকে, থার্ড সিজন শুরু মনে হয় 15-20 এপিসোডের পরে আর কি। তো আমি কিছু কিছু জিনিস দেখলাম। আমি দেখার পরে আমার কাছে আমার নিজের কাছেই নেশার মতো পায়ে গেল যে আরে এটা তো আটকায় ফেলে। এক্স্যাক্টলি, মানে কোনো কিছুই নাই, মানে এই যে কথাবার্তাগুলো, ওদের অ্যাটিটিউডগুলো, এগুলোই আমাকে আটকায় ফেলতো। তো আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছিল যে আমি কি ওদের সাথে এত ফ্লুয়েন্ট, এটাকে আমি পারবো কিনা। প্রথম দিন আমি শুটিংয়ে গেলাম, প্রথম দিন শুটিং করলাম এবং খুবই ওদের স্লো শুটিং হইলো। আমি খুবই ডিমোরালাইজড কিবরিয়া ভাই, যে আমার দ্বারা এটা হবে না। এর আগেও টুকিটাকে অ্যাক্টিং করছি, বসের এখানেও করছি। আর যেহেতু আমি বিজ্ঞাপনের লোক, আমি এর আগেও মনে হয় 15-20টা বিজ্ঞাপন অ্যাক্টিং করছি। বিজ্ঞাপনে অ্যাক্টিং করা কিন্তু খুব সহজ। একটু আমি তাকালাম, একটা ডায়লগ থাকলো, ভালো আছেন, এইটুকু হতো ডায়লগ। তো এটা তো 10 বার টেক নিলে এটা হবেই। 30 সেকেন্ডের একটা বিজ্ঞাপন শুট হয় সারাদিন, এটা তো সহজ কাজ। আর ওরা সিন করে ধরেন
একবারে 2-3টা ক্যামেরা নিয়ে ধামাধাম শুটিং। আমি এই শুটিংয়ের সাথে একদমই ইউজড না। আমি আমার ফিকশন বানাই, বিজ্ঞাপন বানাই, বড় সেটআপ টেটআপ নিয়ে একটা ক্যামেরা থাকবে, অনেকবার গবেষণা হবে, স্টোরি বোর্ড থাকবে, ক্লায়েন্ট এসে অনেক কিছু দেখার পরে বলবো না জমে নাই, আরাম হয়, আবার টেক নেই, একই জিনিস 70 বার নেই, এইরকম একটা জিনিস। আর ওরা পলাশ, মার্জুক ভাই, চাষি মিলে টিলে আমি ওদের কাছে একদম মিশু, যা তা অবস্থা। তো সারাদিন শুটিং টুটিং হইলো, বুঝলাম যে ওদের রেটিং কম এবং আমার সহজ ডায়লগও ভুলে যাই, আমার এরকম অবস্থা হয়েছে। তো আমি অমিকে ডেকে নিয়ে বললাম যে ভাই আমি ক্ষমা চাই, একদিনে তোমার অনেক লস টস হবে, আমাকে মাফ করো, তুমি একদম ভালো কাউকে নাও, তোমার এই ক্যারেক্টারটা ভালো, এটা আমি পারবো না। অমি আমাকে বললো ভাই আপনি জানেন না, কিরকম পামটা দিচ্ছে বুঝছেন, আপনি যে কি অসাধারণ করতেছেন, আপনি উড়াই দিবেন, জাস্ট ট্রাস্ট মি ভাই, আপনি কাম অন ম্যান, আপনি একজন ডিরেক্টর, আপনি তো বুঝেন আমি কি এনজি শট রাখবো, আমি তো রাখবো ওকে শটগুলো, আমি ওকে শট না পাইলে কি আমি করতে ছাড়তাম, আপনি কি ছাড়বেন? আমি না, আমি একটু কনভিন্স হয়ে গেলাম, আপনি রিল্যাক্সে ঘুমান, কালকে আসেন শুট করেন, আপনি কোনো চিন্তাই করেন না। পরের দিন গেলাম, একটু এই যে বুস্ট আপ করলো না, একটু ভালো লাগছে, মনে হলো যে না এটা হবে। পরের দিন শুটিং করলাম, একটু ভালো, এভাবে 3 দিন শুটিং হলো। 3 দিন শুটিং হওয়ার পরে আমার পোর্শন শেষ, আমার ছোট ক্যারেক্টার। তো আমি খালি খোঁজ নিই অনিয়ারে যাবে কবে, তো কারণ এখানে যারাই দেখার সুযোগ পান নাই এটা তো এখন যদি বলি যে প্যানেলে গিয়ে দেখবো, এটা ছোট লোকই হয়ে যায় না, এটা কিরকম করতেছে, ওদের তো সিনিয়র আমি অনেক। অনিয়ার হইলো, এপিসোড গেল, তো ফেসবুকে সবাই শেয়ার দিয়ে, আমিও শেয়ার টেয়ার দিলাম না, এ বলে যে এই মালকে ইত্যাদি ইত্যাদি নানা নেগেটিভ কথাবার্তা। আমি বুঝলাম যে শেষ, হবে না। কিছুদিন পর থেকেই দেখলাম যে মানুষে এই ফ্রেশ ফেস, নিউ ফেস, একটু রিফ্রেশিং অ্যাক্টিং, কারণ আমি তো অ্যাক্টিং পারি না, এবং আমার অ্যাক্টিং পারি না, আর আমার একটা অ্যাক্টিংয়ের থিওরিও আছে, আমার থিওরি অ্যাক্টিং না করাই হচ্ছে অ্যাক্টিং। সো আই ট্রাই টু বি মানে ভেরি ন্যাচারাল। আমি আমার যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে তাদেরকে আমি এই ট্রিটমেন্টটাই দিই। সো আমিও নিজেও ওইভাবেই ছিলাম, আর ওইটার ধরনটাও স্ট্রাকচার ওয়াইজ, ওইটার অ্যাক্টিং ধরনটাও ওইরকমই, ম্যাথাটিক্যাল না, একদমই খুবই ন্যাচারাল জায়গা থেকে ডিল করা। এরপর দেখলাম একটু একটু রেসপন্স, মানুষ একটু মিলানোর চেষ্টা, আপনি এরকম মেলানোর চেষ্টা করো। তো প্রথম দিকে না করতাম, আমি না ভাই মানে এটা কেমন না এটা। পরে দেখলাম যে ধীরে ধীরে ওদের সাথে যখন কোনো একটা প্রোগ্রামে যেতাম, দেখলাম যে অন্যদের সাথে আমার সাথেও ছবি তুলে, মজা। তো হঠাৎ করে আমার একটু হাইট একটু বাইরে গেল আর কি, মনে ঠিক আছে, ওকে ফাইন, এই আমাকেও একটু লোভী বানায় ফেললো। ব্যাচেলর পয়েন্টই আপনাকে আসলে এই ব্যাচেলর পয়েন্ট অ্যাবসলিউটলি। তখন মানুষে ধীরে ধীরে জানা শুরু করলো যে আচ্ছা তো এই মালা এতদিন কোথায় ছিল, আচ্ছা ক্যামেরার পিছনে ছিল। তো মানে মানে মজার ব্যাপার কি বলে ভাই দেখেন, এইটা না, এইটা ডিরেক্টরের জন্য একটা চ্যালেঞ্জও। একই ব্যক্তিকে দিয়ে আপনি পরপর, মানে দেখেন অমির সাথে কিন্তু আমার কোনো ইয়ে নাই, মানে ফ্লপ নাই, এক্স্যাক্টলি আমার কিন্তু ফ্লপ নাই। আমি ধরুন ব্যাচেলর পয়েন্ট, তারপরে করলো ফিমেল, এবং অন্য যে খণ্ড নাটকগুলো যেগুলো ফিকশনগুলো, যেন লাভবাজ বলেন, দুই আছে, কিডনি আছে, প্রতিটা জায়গায় ক্যারেক্টার কিন্তু আমার যে অনেক বড় এরকম না, কিন্তু সামহাও ওই হারামজাদা কি করে মানে এই ক্যারেক্টারটা ওই জায়গাটা সামহাও নিয়ে নেয় এবং এর নিয়েই কথা বলে। এবং অসময়ে যে ওর ওয়েব ফিল্মটা, এইটাতে আমি ওরে বলছিলাম যে এই তুমি শুটিং করবো, আমার অনেক ক্যারেক্টার নেই, আমার একটা সিন দিও, আমি আশা করে যাবো। তখন আমার ফিল্মের শুটিং চলতেছিল। তো কেমনে কেমনে করে এমনভাবে সে ক্যারেক্টার ডিজাইনগুলো এক সিনের জন্য গিয়ে পরে দেখা গেল যে ওয়ান অফ দ্য অসাধারণ। আপনি এবং আপনার সঙ্গে যিনি ছিলেন ইরোজ ভাই, হ্যাঁ, এই দুজনের কেমিস্ট্রি ছাড়া তো অসময়ে মানে আমি জানি না, চিন্তাই করা যায় না। এবং আমি আপনাকে আরেকটা কথা বলি, এটা আমি অমিকেও বলছি, যে আমি অসময়ের মধ্যে আমি যে অ্যাক্টিং করছি এটার কোনো বাউন্ডারি ছিল না। বাউন্ডারি মিনস আছে না যে ও ডিরেকশন দিয়ে দিচ্ছে আমাকে, বা এই পর্যন্ত যাওয়া যাবে, এইটা করা যাবে, এইটা না, আমি একদম মন খুলে করছি। এটা আরেকটা জিনিস ছিল, এটা আমার ছিল, আমার তখন প্যারালালি আমার ফিল্মের শুটিং চলতেছিল, তা আমার ফুললি ফোকাসড, মানে শুটিংয়ের মধ্যে খাওয়া দাওয়া, শুটিংয়ের মধ্যেই ঘুমানো, সব কিছু শুটিং রিলেটেড। এই জন্য আমি মনে হয় আমি একটু অন্য জাগতিক বিষয়গুলো আমার মাথার মধ্যে তখন ছিল না, এইটাও একটা কারণ ছিল হয়তোবা, যে আমার মনে হয় যে এইরকম কনসেন্ট্রেট হয়ে আমি অন্য কোনো কাজ আমি এখন পর্যন্ত করি। অমিরকে একটা টিম দাঁড়িয়ে গেছে যে এই ছেলে মেয়েগুলাই অমির, নতুন নতুন লোকজনও আসতেছে যাচ্ছে, এবং দর্শক কিন্তু সেটা চায় যে এই মানুষগুলোই থাকুক, মানে একটা কমফোর্ট জোন না। মানে আপনাদের কেমিস্ট্রিটা কেমন হয়, মানে খুব বেশি স্ক্রিপ্ট থাকে নাকি জাস্ট আমি বলে দিচ্ছে যে এটা এইভাবে করতে হবে, আপনারা দিয়ে দিচ্ছেন ডেলিভারি? মানে ব্যাচেলর পয়েন্টে থাকে হচ্ছে ওর একটা ডেসক্রিপশন থাকে,
এই ঘটনা ঘটবে। বাকি জিনিসগুলো যখন আমাদেরকে বলা হয়, যেহেতু আমরা একটা ফ্লোতে আছি এবং ক্যারেক্টারগুলো অনেকদিন ধরে টানা, আর বেশি সময় লাগে না। এটা কি আর আসবে ব্যাচেলর পয়েন্ট? ব্যাচেলর পয়েন্ট আসবে তো, ব্যাচেলর পয়েন্ট আসবে। দর্শকরা কিন্তু অনেক মিস করে। হ্যাঁ হ্যাঁ, আমাকে যে কোনো জায়গায় আমাকে একমাত্র প্রশ্ন করে, আমার নিজের নিয়ে কোনো প্রশ্ন নাই, আমি কেমন আছি এটা নিয়ে। ব্যাচেলর 5 কবে আসবে? আমি ধরুন একটা ইমোশনাল স্ট্যাটাস দিলেও ওইখানে আসবে ব্যাচেলর 5 কবে, ওটার সাথে কোনো রিলেশন নাই। অমিকেও নিশ্চয়ই সবচেয়ে বেশি প্রশ্ন করে মানুষে এই ব্যাচেলর 5 নিয়ে। অমি ডিরেক্টর হিসেবে কেমন, কি বলবেন আপনি? ডিরেক্টরের যে জিনিসটা থাকা খুব দরকার, যেটা আমার অনেক ল্যাকিংস আছে, সেটা হলো কাম অ্যান্ড কোয়াইট থাকা, রিল্যাক্স থাকা, মাথা ঠান্ডা রাখা। ও খুব মাথা ঠান্ডা রাখার ছেলে, খুব চাল্লু ওই জায়গায়, ধ্বংস হয়ে যাক কিন্তু ও রিঅ্যাক্ট করবে না? না, ও রিয়েক্ট করে না। ও জানে আমার কাজটা নামাইতে হবে, আমার এটা শেষ করতে হবে, আমি যেটা কন্ট্রোল করতে পারি নাই আমি রিয়েক্ট করে বসি। খুব বেশি আলোচিত সমালোচিত হলো সেটা হচ্ছে কিছু শব্দ ব্যবহার করার কারণে, এবং পরবর্তীতে অমিকে এটা নিয়ে রেসপন্সও করতে দেখা গেছে বিভিন্নভাবে। মার্জুক রাসেল ভাবে স্ট্যাটাস দিয়েছিলেন, আমি দেখলাম। আপনার জায়গা থেকে আপনি কি বলবেন? কারণ গল্পের তো একটা অসাধারণ শক্তি ছিল, এটা এই শব্দগুলো দিয়ে কি আলাদা একটা বাস ক্রিয়েট করার কোনো প্রয়োজন ছিল? আপনার কি মনে হয়? এটা আমি অমিকে যতটুক চিনি, হ্যাঁ, মার্জুক ভাইকে যতটুক চিনি, মার্জুক ভাইকে তো আপনিও চিনেন, তো মার্জুক ভাইকে নিয়ে আগে আমি বলি। মার্জুক ভাই একটু এরকমই, উনি যেটা বিলিভ করে এইটাই উনি করে, ওনার বিলিভের বাইরে উনি কিছু করে না। আমাদের কিন্তু মানে আছে না, আমাদের মেন্টর কিন্তু আমাদের গুরু মোস্তফা সরোয়ার ফারুকী, আমাদের মেন্টর হলো মার্জুক রাসেল। মার্জুক রাসেলের হাত দিয়ে তো আমি ট্রেন আপ হয়েছি। ওনার মধ্যে না হিপোক্রেসিটা নাই, মাস্কটা উনি পরেন না, যা ফিল করে সেটাই বলে, এইটাই একদমই। সো মার্জুক, আপনি ক্লিয়ার তাইলে আমি কি বলতে চাচ্ছি? সো উনি যেটা করছিলেন, উনি অন্য কোনো বাজ বা এসব ক্রিয়েটের জন্য না। আর অমির ওইটা দরকার নাই। কেন দরকার নাই? দেখেন, এইটুকুন একটা ছেলে, সে তার কাজ দিয়ে যেভাবে প্রমাণ করছে, সো দুইটা স্ল্যাং ওয়ার্ড ইউজ করে একটু কন্ট্রোভার্সি করে তার নিজেকে হাইলাইটেড করা তার দরকার নাই। এইটা ফ্লোতে আসলে হয়ে গেছে। ওকে, এটা জাস্ট এ ফ্লো। এখন আমাকে যদি আপনি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন আমি এটা সমর্থন করি কি করি না, এটা ডিপেন্ডস পার্সপেক্টিভ। না, আমি করবোই না প্রশ্ন। আপনি বুঝছেন ব্যাপারটা? ওকে, সো আমি এই ফ্যাক্টটা আমি বলে দিলাম, কারণ এটা দরকার নাই। কারণ আমরা তো একই সাথে কাজ করতেছি, এটা নিয়ে আমাদের নিজেদের ভিতরে কোনো ফিলিংসই কাজ করে নাই। আমাকে কোনোদিনও জিজ্ঞাসা করে না ভাই এটা বা এটা কি, এটা আমার ওটা কাজই করে না। এই সমর্থনের জায়গাটা দর্শকই নির্ধারণ করুক, আলোচনা সমালোচনার জায়গাটা থাকুক। কিন্তু আমার জায়গাটা থেকে মানে আমাকে যেটা খুব ইনফ্লুয়েন্স করেছে সেটা হচ্ছে এটার একটা চুম্বক শক্তি, এই কাজের মধ্যে স্টোরি ছাড়া একটা মারাত্মক রকমের ইউনিকনেস আছে, এবং এই কাজ পুরো ইন্ডাস্ট্রিতে একটা টিম ওয়ার্ক দিয়েছে। যে টিমটা মানে 4-5টা অভিনেতা একসাথে হলেই আমরা মনে করতে থাকি যে ঠিক আছে 30-40 মিনিট আমরা একটা রিফ্রেশমেন্টের মধ্যে দিয়ে যাবো, একটা জার্নি হবে, এবং সেটা যদি অমির কাজ হয় ডেফিনেটলি এটা একটা অসাধারণ কাজ হবে। সো এই জায়গাটা থেকে দিন শেষে মানুষ এন্টারটেনমেন্ট হতে চায় এবং মানুষ ওই রিফ্রেশমেন্ট চায়। তো সেখানে যদি একজন ভালো নির্মাতা তৈরি হন, একটা শক্তিশালী নির্মাতা তৈরি হন, সেটা নিঃসন্দেহে যারা দর্শক আছে তাদের জন্য ব্লেজিং। কোনটাকে আপনি এগিয়ে রাখবেন এই ডিসকাশনের পরে? আমাদের শরফ আহমেদ জীবন, অভিনেতা শরফ আহমেদ জীবন, নাকি পরিচালক শরফ আহমেদ জীবন? না, আমি আমার নিজেকে কনসিডার করি পরিচালক হিসেবে। আমি এখনো স্টিল বিলিভ করি যে আমি আসলে অ্যাক্টিং পারি না, আমি অ্যাক্টিং করতেও চাই না, অ্যাক্টিং অভিনেতা মানে অ্যাক্টর হইতেও চাই না। সেটা খুব ছোটোবেলায় সেই অভ্যাসটা ছিল, টিভি দেখতে দেখতে সেই নেশাটা ছিল, সেটা এখন আর আমার নাই। আমি যেটা করি এইটা অভ্যাসবশত করি, কিছুটা ফিনান্সিয়াল চাপে পড়ি, কিছুটা কিবরিয়া ভাই বলছে এই জন্য করি, বাট আমি আসলে নিজেকে আসলে কনসিডার করি অ্যাজ এ ডিরেক্টর। আপনি বোধহয় ছবি করে ফেললেন একটা, হ্যাঁ, এবং সেটা আসতে যাচ্ছে। এটা তো আপনার জীবনের স্বপ্ন ছিল, কিন্তু কাজটা দুঃসাহসিক ছিল কিনা? ভয়ঙ্কর লেভেলে দুঃসাহসিক ছিল। কারণ আমি গত কয়েক বছর ধরেই ভাবছিলাম মানে কি, আমাকে এক ধরনের পীড়া দিচ্ছিল। বয়সও হচ্ছে, আর টাকা পয়সা জোগাড় করতে পারছিলাম না, মানে কোনোটাই হচ্ছে না, নাম দাম ফেম টাকা পয়সা কোনো কিছুই হচ্ছে না। তাইলে একটু ফ্রাস্ট্রেটিং লাইফ লিড করছিলাম আর কি। বিজ্ঞাপন করে সার্ভাইভ করছিলাম, অফিস বাসাটা সব কিছু হচ্ছিলো, কিন্তু সিগনিফিক্যান্ট কোনো কিছু হচ্ছিল না। কোথাও কিছু বলবো আমি ফিল্ম মেকার, এটা হচ্ছিল না। অ্যাক্টিং করে এক ধরনের পরিচিতি পাচ্ছিল, একজনের ছবি তুলতেছে, বাট এইটা আমাকে এক ধরনের আনন্দও দিত, আবার এক ধরনের বেদনাও দিত, কারণ আমি তো ওইটা চাই না। হ্যাঁ, আমি তো চাচ্ছিলাম যে আমাকে ওইটা সামনে থাকুক, যাই হোক কম বাজেটে হলো ছবি একটা বানাবো, তারপরে দেখা যাক। তো এরকম সময়ের মধ্যে আমি একটু গল্পটা এলাবোরেট করবো। জি জি প্লিজ, 1 মিনিটেই শেষ করে। হ্যাঁ শিওর। আমি একটা গল্প ক্রাফট করলাম, ক্রাফট করে আমার অ্যাসিস্ট্যান্ট
যে আমার অ্যাসিস্ট্যান্ট এখন ভাই ব্রাদারই হয়ে গেছে, দীর্ঘদিন ধরে আমার সাথে আছে, ওর নাম হলো নাহিদ হাসনান। ও ও ডিরেক্টর, আমরা একই হাউসে আমরা আমাদের। ও ভালো লিখে, মানে প্রচুর পড়ে আর কি, খুব ইনফরমেটিভ ছেলে, প্রচুর ইনফরমেশন আছে। তো ওর সাথে আমি শেয়ার করলাম যে এই কনসেপ্টটা নিয়ে কাজ করা যায়। বললো যে ভাই এটা ওটিটিতে মাস্ট হিট, এটা চাইলে আমরা সিনেমাও বানাইতে পারি। আমি বলছি চলো তাহলে করি, তাহলে তুমি লাইন আপ তৈরি করো। তো আমরা একটা লাইন আপ তৈরি করলাম। এর মধ্যে হঠাৎ করে আমার এক বন্ধু আশুতোষ সুজন, আমাদের ছবিয়ালেরই, আমরা দুজনে একই দিনে ছবিয়ালে জয়েন করছিলাম। ও চিটাগাং ইউনিভার্সিটি ছিল, আমি ছিলাম ঢাকা ইউনিভার্সিটি, আমরা দুজনই ড্রপড আউট। পরে অবশ্য ও চালাক, তো ও আবার গোপনে আবার ডিগ্রি পাস করছে, আমি পাস করতে পারি নাই। ঠিক আছে, তো যাই হোক, ও আমাকে বলল ও একটা অনুদান পাইছিল আগের বছর, ও দেশান্তর নামে একটা ছবি বানাইছে ওনার নির্মলেন্দু গুণের ইসে নিয়ে, গল্প নিয়ে। ও বললো যে মামা তুই এক কাজ কর, অনুদানে জমা দে। আমার অনুদানে এটা সিস্টেমগুলো তো একটু কেমন না, একটু পলিটিক্যাল হয়, একটু রাজনীতি, একটু মুক্তিযুদ্ধ টুদ্ধ এইসব জিনিস আসে, আর ওইগুলো আসেও না, মানুষে দেখেও না। বলে যে না আমি তো দিছি, তুই একটা দে। তো হোমসিকেলি ওর কাছে পরামর্শ নিয়ে 12,500 না 14,000 টাকা খরচ করে, এগুলো ফর্মালিটিস আছে, আমি জমা দিয়ে দিলাম। বেশ কিছুদিন পরে হঠাৎ করে পিকলু চৌধুরী নামে আমার এক ছোট ভাই আছে, ও আমাকে একদিন ফোন করছে, বলতেছে যে ভাই আপনার তো হয়ে গেছে, আপনি যে ছবি জমা দিয়েছেন বলেন না। আমি কি হয়ে গেছে? কাহা পত্রিকায় নাম দেখেন, এটা আবার পত্রিকায় গেজেটটা আবার পত্রিকায় প্রকাশ করে। আমি দেখে তো ঠান্ডা, এটা কিভাবে সম্ভব? আমার এটা হয়ে গেল সামহাউ। এই যে হয়ে গেল, এইটা আমাকে এক ধরনের সাপোর্ট হিসাবে কাজ করে। কত টাকা অনুদান পেলেন? আমি পেলাম 65 লাখ টাকা। আচ্ছা, ছবিটা বানানো হয়ে গেছে? না, তখন তো প্রপোজাল জমা দেওয়ার পরে এটা হয় আর কি, টাকাটা তো ভেঙে ভেঙে দেয়। তো আমাকে এক ধরনের ইন্সপিরেশন দিল, এক ধরনের সাপোর্ট হলো। এরপরে আমি আরেকজনকে নিলাম মানে কো প্রডিউসার হিসাবে। আরো লাগবে টাকার সাথে? অনেক টাকাই আরো লাগছে। কারা কারা অভিনয় করেছেন এখানে? তো আমরা এখনো তো প্রমোশন ওইভাবে শুরু করি নাই, আমরা শুধুমাত্র মোশাররফ করিমের লুকটাই আমরা শুধু এক্সপোজ করেছিলাম। ওকে। সো বাকিগুলো আমি এখনই আমাদের টিজার কোনো কিছু আমার একটা টিজার না বলাই যায়, এই দরজ চলছে, দরজের মধ্যে আমার টিজারটা যাচ্ছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। গল্পটা শক্তিশালী, মানে আপনার জায়গা থেকে কি কেমন মনে হয়েছে? গল্পটা আমি মিডিয়ার দুজন লোককে আমি আমার খুব আপন কাছের লোক দুজন। একজন তো সরা ফারুকি, হিজ লাইক মাই ফাদার, সো তো বুঝতেই পারছেন, কারণ আমার তো ওনার হাতেই সব কিছু। আরেকটা হলো আমার বিজ্ঞাপনের শুরুটা হয়েছিল শাওন ভাইয়ের মাধ্যমে, গাউসুল আলম শাওন। গ্রেট, গাউসুল আলম শাওন। তো আমরা একটা ছবি বানানোর আগে একটা প্ল্যান করছিলাম, সামহাউ যেটা হয় নাই। তো আমি যখন এটা পেয়ে গেলাম, তখন আমি প্রথমেই শাওন ভাইয়ের কাছে গেলাম যে ভাই আমি তো এরকম একটা ঘটনা ঘটায় ফেলছি, আপনাকে বলি নাই, তো এটা কী করা যায়? উনি বলছে তাহলে আমাকে স্ক্রিপ্টটা দাও, আমি একটু পড়ি। উনি স্ক্রিপ্টটা পড়ে, তখন উনি প্যারিসে ছিলেন, উনি আমাকে জাস্ট টিকছিল দারুণ দারুণ এটা লিখলেন, চলো বসি। উনি যেহেতু দারুণ বলেছেন তার মানে দারুণ। এরপরে উনিও কিন্তু আমাদের কো প্রডিউসার। ও ওকে। আচ্ছা, আমাদের 3টা প্রডিউসার, একজন হলো ওই শাওন ভাই, সানিয়াত ভাই, আদনান। তাদের 3জনের একটা হাউস আছে, এটা নাম হলো উকি, ওটা তো ফিল্ম প্রডিউসিং তারা শুরু করছেন, ওনারা একটা পার্টনার। আর ঋতু ভাই নামে আমার আরেক ফ্রেন্ড আছে, উনি একটা পার্টনার, আর আমি একটা পার্টনার। যেহেতু গভর্নমেন্টের ফাইন্যান্সটা তো আসলে এটা তো নন রিফান্ডেবল, এটা তো আমাকেই করেছেন, আর আমি তো আমারও কিছু ফাইন্যান্স করতে হয়েছে। সো এই 3টা পার্টনার মিলে, সো শাওন ভাই যখন এই ইন্সপিরেশনটা আমাকে দিয়েছেন, তখন আর আমি মানে আই ডিডন্ট লুক ব্যাক যে না আই হ্যাভ টু ডু দিস। সো এই স্টার্ট করে দেওয়া আর কি। সো আমি গত বছর আমি জুলাইতে আমি শুটিং স্টার্ট করলাম, ওই বছরটা ওইভাবেই গেল। এখন পোস্ট প্রোডাকশনে কাজ করে ইটস কমপ্লিটলি রেডি ফর নেক্সট ঈদ উই আর টার্গেটিং। ওকে, নাম কি ছবিটার? ছবিটার নাম হচ্ছে চক্কর 302। চক্কর 302 হচ্ছে মার্ডারের যে কোড, মামলার যে ধারা। ওকে, সো ইটস এ কাইন্ড অফ, আমি যদি ওয়ান লাইনার বলি তাহলে এটা ইটস এ মার্ডার মিস্ট্রি কাইন্ড অফ বেসড অন ট্রু স্টোরিজ, লাইক এটা কি বলা চলে আর কি, মানে প্যারালালি 2 মায়ের গল্প। অসম্ভব প্রতিভাবান একজন মানুষের সামনে বসে আমি আড্ডা দিলাম, এবং আপনার কাছ থেকে অনেক বেশি আমি পরিশ্রমী মানুষ, আমি অনেক প্রতিভাবান না, একদমই না। ইউ আর জেনুইনলি, বিকজ আপনি যখন স্ক্রিনে থাকেন তখন আমরা দর্শকরা ভাবি যে আমরা কিছু একটা পেতে যাচ্ছি, এবং এইটাই সবচাইতে বড় জিনিস, ধরে রাখবেন শেষ। এবং আমি আপনার মাধ্যমে আমি এইটাও বলি যে আপনি যেরকম, আমি যখন স্ক্রিনে থাকি তখন আমি আপনারা যেরকম চান যে নতুন কিছু পেতে যাচ্ছি, আমি যখন স্ক্রিনের পিছনে থাকি
তখন কি করতে পারি, এইটা এখন আমার চ্যালেঞ্জ লাইফে। ডেফিনেটলি সেই চ্যালেঞ্জের জন্য শুভকামনা। অনেক ধন্যবাদ ভাই আমাদেরকে সময় Thank you. দেওয়ার জন্য। Thank অনেক you so ধন্যবাদ। much. Thank you. জি দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি। আগাম আমন্ত্রণ পরবর্তী পর্ব দেখবার জন্য। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।